সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের অবস্থান ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে জামাতের অসংখ্য নেতাকর্মী আহত হয়, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য নেতা আহত হয়। এদিকে আজ সচিবালয় ঘেরাও করে ধ্বংসলীলা করছে জামাত কর্মীরা। জামাতে আমির ঘটনাস্থলে থেকে মারামারি লাগিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত। খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। সচিবালয় অভিমুখী রওনা দিয়েছিলেন 11 দলীয় ঐক্যজোট তথা সংসদের বিরোধী দলীয় দল। সেখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু সচিবালয়ের সামনের যে সড়ক, সেই সড়কের সামনে কিন্তু অবস্থান করছেন এবং সেখানে কথা বলছেন জামাত ইসলামের আমির। বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। বিএনপি সরকারের আর প্রয়োজন নেই, এইটা এখন জামাতের প্রত্যেকটা নেতাকর্মীরা সরাসরি বলতেছে। আজকে সচিবালয়ে ঘেরাও করেছে জামাতের নেতাকর্মীরা, জামাতে আমির, অন্যদিকে নাহিদ ইসলাম, এনসিপির প্রত্যেকটা নেতাকর্মীরা সেইখানে উপস্থিত। পুলিশের সাথে তাদের মুখোমুখি একটা ঝামেলাও হয়। এই ঝামেলার মধ্যে পড়ে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী আহত হয় আজকে। দর্শক শ্রোতা, জামাতের এই সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে এবং এর ইন্ধনে গোপনে কি হচ্ছে সবকিছুই আপনাদের সামনে এক এক করে দেখাবো। সচিবালয়ের পরিস্থিতি লাইভে এবং যেই নেতাকর্মীগুলো আহত হয়েছে তাদের অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। রাজধানীর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে এখন অবস্থান নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দল এবং এই বিষয়ে আমরা একটু জেনে নিতে চাই। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে আছেন। ফয়সাল, 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নিলেন, তাদের মূল দাবিগুলো কি কি? শাওন, মূলত সচিবালয়ের সামনে এই মুহূর্তে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ সহ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েক জায়গায় বাধা দিয়েছে। অর্থাৎ তাদের যে মিছিল নিয়ে তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রা ছিল সেটিকে ইতিমধ্যে পুলিশ আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সচিবালয়ের দিকে সেখানে আমরা দেখছি পুলিশের অবস্থান রয়েছে এবং সেখানে বেশ ধাক্কাধাক্কিও হচ্ছে। সেখানে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক সহ তাদের যে জোটের নেতৃবৃন্দরা রয়েছেন তারা রয়েছেন এবং সেখানে মূলত যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে, অর্থাৎ কয়েক স্তরের আমরা বাধা রয়েছে। সেখানে জামায়াতের আমির হয়তো পুলিশের যে নেতৃবৃন্দ, যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য তাদের সাথে কথা বলেই হয়তো তারা সচিবালয়ের যে দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ বিভাগ, জ্বালানির যে সংকট রয়েছে সেই সংকটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে হয়তো তাদের যে প্রতিবাদ কিংবা তাদের যে প্রতিবাদ সেটি পৌঁছে দেওয়ার জন্যই তারা সচিবালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং সেই উদ্দেশ্যেই মূলত আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকেই তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। মূলত এই সমাবেশে 4টি দাবি ছিল মূল। সেখানে আপনি জানেন যে জ্বালানি এবং গ্যাসের যে তীব্র সংকট বিদ্যমান রয়েছে, তার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভুতুড়ে বিল নিয়ে, বিদ্যুৎ বিল নিয়ে তাদের যে অভিযোগ ছিল এতদিন জনগণের, সেই দাবি, সেই সংকট সমাধানের জন্যই মূলত জামায়াত সহ আজকের এই তাদের যে অবস্থান কর্মসূচি, সেখান থেকেই মূলত সরকারের উদ্দেশ্যে যে জনগণের যে মৌলিক চাহিদা, অর্থাৎ এই যে তেল, গ্যাস, বিদ্যুতের যে চাহিদা, সে চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। সেই সাথে তারা বলছেন যদি সরকার এই সংকট সমাধান করতে না পারে তাহলে তারা আরও বৃহত্তম কর্মসূচিতে যাবেন এবং ইতিমধ্যে সেই কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। তারা ঢাকার পাশাপাশি আজকে জেলা এবং উপজেলা পর্যায়েও তারা সকল বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এর পাশাপাশি
আগামীতে তারা 4টি বিভাগীয় শহরেও লং মার্চের ঘোষণা দিয়েছেন এবং জামায়াতের আমির আজকে স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে তাদের এই লং মার্চগুলোতে যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবেন এবং সেখান থেকে মূলত সরকার পতনের আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন জামায়াতের আমির সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা। মূলত তাদের এই দাবি দেওয়াগুলো নিয়েই তারা আজকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং তাদের যে প্রতিবাদ কর্মসূচি অবস্থান সেটি জানানোর জন্যই মূলত তারা রয়েছেন কিংবা মন্ত্রী যারা দায়িত্বশীল আছেন তাদের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছিলেন, যদিও সচিবালয়ের ঠিক সামনেই। এই বৃষ্টির মধ্যেও আমরা সবাই রাজপথে অবস্থান করছি, এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো, জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারিত্ব কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। আপনাদের রক্ত ঝরছে, বাংলাদেশের মানুষ এটা দেখছে, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এবং ঢাকা শহরের মানুষকে বলবো, আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাড়ি বাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। ফলে এই সরকার যে বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, সরকার প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সাথে করে যাবে। কিন্তু আপনারা, আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেব না। আজকে আমরা সচিবালয় এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। প্রিয় জনগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি বলবো, অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করার কোন ধরনের পায়তারা করলে গদিতে বসতে পারবেন না। আপনারা দফায় দফায় 5 মাসে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, জ্বালানির দাম বৃদ্ধি করেছেন, এখন গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছেন। সচিবালয় অভিমুখী রওনা দিয়েছিলেন 11 দলীয় ঐক্যজোট তথা সংসদের বিরোধী দলীয় দল সহ যেসব 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু এই সচিবালয় অভিমুখী রওনা দিয়েছিলেন। সেখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু সচিবালয়ের সামনের যে সড়ক, সেই সড়কের সামনে কিন্তু অবস্থান করছেন এবং সেখানে কথা বলছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যেটি বলছিলাম, গতকাল তাদের একটি সমাবেশ হয়, সেখান থেকে কিন্তু আজকের এই কর্মসূচি দেন যে সচিবালয় সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, তারা কিন্তু সেই জ্বালানি তেলের দাম নিয়ে যে অবস্থান কর্মসূচি করছিলেন এবং গ্যাসের যে সংকট সেটি নিয়েও তারা কিন্তু এখানে কথা বলেছিলেন এই মিছিল পূর্বের সমাবেশে।
তারা যদি কাজ করতে তখন আমরা তাদেরকে কথা বলবেন না। আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা যারা আমাদেরকে বাধা দিয়েছেন সরকারের পক্ষ থেকে, তাদেরকে আমরা আহ্বান জানাবো, সরকারের যথাযথ কর্মী যারা আছে তাদেরকে নিয়ে আসুন। এখানে তাদেরকে সম্মান দেখানো হবে, কাউকে অসম্মান করতে আমরা আসি নাই। জনগণের দাবি আদায় করতে আমরা সম্মানের সাথে তাদের দাবি আমাদের দাবি করে দিতে চাই। এই জন্য আমরা 10 মিনিট সময় এখানে অপেক্ষা করব। যদি তারা এই সময় না করেন তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ সবাই বসে যান। পুলিশের যে সমস্ত কর্মকর্তাদের অনুরোধে আমরা আপাতত এখানে থামলাম, তাদেরকে আমরা অনুরোধ করব। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য এবং অকল্পনীয় বলে মনে হয়েছে। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়েও চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর এক কঠিন হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছিল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। মানুষ প্রশ্ন তুলছিল, এত বড় একটি ইস্যুতে কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না, কোথায় তার অবস্থান, কেন তিনি এড়িয়ে যাচ্ছেন। এই প্রশ্নগুলো ধীরে ধীরে জনমনে ক্ষোভের রূপ নিতে শুরু করে। এমনকি অনেকেই মনে করছিলেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তাদের কাছে থেকে মানুষ স্বাভাবিকভাবেই স্পষ্ট অবস্থান আশা করেছিল, কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বরং জামায়াত ইসলামীর মতো একটি দল খুব কৌশলে রাজনৈতিক মাঠে নিজেদের উপস্থিতি জোরালো করে তোলে এবং পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিতে শুরু করে। এখানেই তৈরি হয় সেই প্রশ্ন, কিভাবে বিএনপি এমন একটি চালের কাছে কার্যত চাপে পড়ে গেল, আর কেনই বা শেষ পর্যন্ত তারেক রহমান নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলেন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের একটু পেছনে যেতে হবে। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, এই ইস্যুটি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। এমনকি সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে এই বিষয় নিয়ে 2 দফা বিস্তারিত আলোচনা হয়। একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার বিরোধী দলের উদ্যোগে। তারিখও নির্দিষ্ট 31 এবং 5। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ আলোচনার দিনগুলোতে তারেক রহমান ছিলেন সম্পূর্ণ নীরব। তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। এমনকি যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে উত্তপ্ত, তখনও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতা সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে রহস্যময় এবং বিরক্তিকর হয়ে ওঠে। এর ফলে খুব দ্রুত দেখা যায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বোবা প্রধানমন্ত্রী বলতেও শুরু করে, আবার কেউ কেউ তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। অনেকে সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করে বলেন, এত জটিল বিষয় কি তিনি আদৌ ব্যাখ্যা করতে সক্ষম। আরো কঠিন ভাষায় কেউ কেউ অভিযোগ করে বসেন যে মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। বৃষ্টিতে ভিজা সহকর্মীবৃন্দ, আপনারা ঠিক আছেন তো? ঠিক আছেন? বৃষ্টি উপেক্ষা করে অনড় অবস্থান অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকের এই অবস্থান ধর্মঘটে উপস্থিত 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রিয় সম্মানিত দেশবাসী, সংগ্রামী সহকর্মীবৃন্দ এবং গণমাধ্যমের ভাই ও বোনেরা, আমরা আসলে আজকে এখানে বক্তৃতার জন্য আসিনি। আমরা এসেছি 11 দলের পক্ষ থেকে জনগণের 11 দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যে। এই 11 দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। এই 11 দফা 18 কোটি মানুষের অধিকার রক্ষার জন্যে। আমরা অধিকারের পক্ষে লড়াই করতে নেমেছি। আমরা আস্থাশীল হচ্ছি। ভারী বৃষ্টির মধ্যেও আপনারা অবস্থান ত্যাগ করেননি। আপনারা অবস্থান ধরে রেখেছেন আল্লাহর উপর ভরসা করে। ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন অব্যাহত চলবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া,
দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের বিভিন্ন কর্মসূচি এবং জামাত যে আজকে সচিবালয়ের সামনে ঘেরাও করেছে এবং জামাতের নেতাকর্মীরা যে বক্তব্যগুলো দেখছে গেছে এই বিষয়গুলো দেখে এবং জামাতে আমিরের বক্তব্য, নাহিদ ইসলামের বক্তব্য, এদের এই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।